আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিষয়টি সাম্প্রতিক রাজনীতিতে নিঃসন্দেহে একটি টার্নিং পয়েন্টের জন্ম দিতে পারত, কিন্তু আমরা নিশ্চয়ই খুবই সতর্কতার সঙ্গে লক্ষ্য করেছি যে বাংলাদেশের বৃহত্তম দুই রাজনৈতিক দল তাদের সতর্কতার কারণে ষড়যন্ত্রকারীরা বিশেষ কোনো সফল হতে পারেনি। এবং একথা আপনাদের জানিয়ে রাখি, গোয়েন্দাদের অনেকেই নিশ্চিত হয়েছিলেন যে হাদি হত্যাকাণ্ডটি ছিল একটি বৃহৎ খেলার অংশ। এমন পরিকল্পনাও নাকি ছিল যে ইউনূস সরকার ঠিকঠাক মতন ষড়যন্ত্রকারীদের পক্ষে কাজ করতে না পারলে ইউনূস সরকারকে হটিয়ে দিয়ে নতুন কোনো পরিকল্পনার বাস্তবায়ন তারা করবে। এবং আমরা তো এ বিষয়টিও লক্ষ্য করেছি যে হাদি হত্যাকাণ্ডের তদন্তে ইউনূস সরকারের খুব বেশি আগ্রহ ছিল না, একটা অনীহা তাদের মধ্যে আমরা সবসময় লক্ষ্য করেছি। যখন ইনকিলাব মঞ্চ হঠাৎ করে জ্বলে উঠল, তার পেছনে অনেক রহস্য। বঙ্গভবন ঘেরাও করতে যমুনা ঘেরাও করতে যাবে, তাদের দাবি ছিল যে জাতিসংঘের অধীনে হাদি হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করতে হবে। এই যে নির্বাচনের মাত্র কয়েকদিন আগেই এমন একটি দাবি ইনকিলাব মঞ্চ তুলে ধরলো, সেটিও অনেক রহস্যের জন্ম দিয়েছিল। যাই হোক, একটা পর্যায়ে বাধ্য হয়ে তারা একটি নামমাত্র চিঠি দিয়েছিল জাতিসংঘের কাছে এই বিষয়ে তদন্ত করতে। এই সব কিছু নাটকের অংশ আমরা জানতাম। এখন যেটি জানা যাচ্ছে যে হাদি হত্যাকাণ্ডের আসামিরা যে ধরা পড়লেন তাতে নাটকীয় মোড় নিতে যাচ্ছে, এবং সেই নাটকীয় মোড়গুলো যদি সত্যি সত্যিই জনগণের সামনে উপস্থাপিত হয়, তাহলে নিশ্চয়ই অনেকেই আকাশ থেকে পড়বেন। তফসিল ঘোষণার পরপরই 12ই ডিসেম্বর রাজনীতিতে একটি নতুন মোড় নিল। সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির মৃত্যুর বিষয়টি যখন বাংলাদেশে এসে পৌঁছল, তখন 2024-এর 5 আগস্টের অভ্যুত্থানের সঙ্গে জড়িত ছাত্রদের একটি অংশ বা ইনকিলাব মঞ্চের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের অনেকে ক্ষোভে ফেটে পড়লেন। ক্ষোভ ঠিকই মানুষের মধ্যে জন্মেছিল, কিন্তু এই ক্ষোভকে কারা ইউজ করতে চেয়েছিল আমরা ফলশ্রুতি দেখেছি। প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানটে যেই নারকীয় তাণ্ডব চালানো হলো তার পিছনে কারা ছিল তাও আমরা জানি। এবং শরীফ ওসমান হাদির যে জানাজা, সেই জানাজাও অনেক কাছে প্রশ্নবিদ্ধ ছিল। হ্যাঁ, হাদির জানাজা অনেক মানুষ হয়েছেন, হতেই পারেন, কিন্তু যে পরিমাণ মানুষ হয়েছিল এটি তো ওপেন সিক্রেট ছিল। সেখানে একটি বিশেষ রাজনৈতিক শক্তির নেতা কর্মীদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছিল যেন সবাই যে কোনো অবস্থাতেই হাদির জানাজাতে উপস্থিত থাকে। কেন এমন একটি নির্দেশনা দেওয়া হয়েছিল সেই বিষয়গুলো তখন থেকেই কানাঘুষা আকারে চলছে, কিন্তু এখন সব স্পষ্ট হচ্ছে। হাদি হত্যাকাণ্ডের পর আমরা দেখলাম যে বিএনপির হেভিওয়েট প্রার্থী নির্বাচনের জন্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে বিষোদ্গার শুরু হলো। হাদি হত্যাকাণ্ডের জন্য অভিযোগের তীরটি মির্জা আব্বাসের দিকেই একটি পক্ষ খুব দ্রুত বেরতে লাগলো। আবার অন্যদিকে খুব সহজে আওয়ামী লীগকে টার্গেট করা হলো যে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শক্তির লোকেরা হাদিকে হত্যা করেছে। হাদিকে হত্যা করে লাভ কি? বলা হচ্ছিল যে আওয়ামী লীগ একটি হসপস তৈরি করতে চায়, কিন্তু হসপসটি আসলে কারা তৈরি করতে চেয়েছিল? ঘোলা জলে মাছ শিকার করতে কারা চেয়েছিল তা আস্তে আস্তে বেরিয়ে পড়বে, যদি কিনা বর্তমান সরকার সত্যি সত্যি আন্তরিকতার সঙ্গে হাদি হত্যার তদন্তটি তারা চালাতে চায়। অথবা এরই মধ্যে কেউ কেউ আগে থেকেই বলে রেখেছে যে হাদি হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে যেন জজ মিয়া নাটক সাজানো না হয়। এটি কারা বলেছেন তাও আমরা জানি। এত আগে ভাগে আবার জজ মিয়া নাটক সাজানোর বিষয়টি তুলনা আকারে নিয়ে আসার কারণ কি হতে পারে? যারা বলছেন তাদের মধ্যেই কি সন্দেহ যে আসলে
কে কখন কিভাবে আটকে যায়। কারো কারো মতে যে ইউনূস সরকারের 18 মাসে প্রতিরক্ষা গোয়েন্দা দপ্তর বা ডিজিএফআই এর যে ধরনের সাজেশন ছিল বা পরামর্শ ছিল, অথবা তাদের যে নোটগুলো ছিল বা রিপোর্টগুলো ছিল, এগুলো কখনো ভালো করে যাচাই বাছাই করা হয়নি। এবং রাষ্ট্রীয় নিরাপত্তা যখন হুমকির মুখে, তখনও অনেক কিছু আড়াল করা হয় ইউনূস সরকারের সময়। তো আমরা সেই ডিজিএফআই এর নতুন নিয়োগকৃত প্রধান জেনারেল কায়সার কয়েকদিন আগে ভারতে গেলেন। সেখানকার গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈনের সঙ্গে তিনি বৈঠকে মিলিত হলেন, যেগুলো জানা যাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে নানানভাবে এই বিষয়গুলো উঠে আসছে। তাদের বৈঠকে যে তথ্য আদান প্রদান, সেখান থেকে নিশ্চিত হওয়া গেল যে হাদির হত্যাকারীরা ভারতে রয়েছে, এবং সেখান থেকে শুটার ফয়সাল করিম মাসুদ এবং আলমগীরকে গ্রেপ্তার করা হয় বনগাঁ থেকে। এই ঘটনার পরপরই ঢাকায় অনেকের ঘুম হারাম হয়ে গেছে। হাদি হত্যার সঙ্গে আসলে কারা জড়িত ছিল, কারা নির্বাচনকে অনিশ্চিত করতে চেয়েছিল, কারা ক্ষমতাকে প্রলম্বিত করতে চেয়েছিল, দীর্ঘায়িত করতে চেয়েছিল, কারা এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল। ওই যে একদিকে নির্বাচন প্রলম্বিত করা, অন্যদিকে আওয়ামী লীগকে টার্গেট করা, আওয়ামী লীগের উপর দায় চাপিয়ে দেওয়া, আবার অন্যদিকে মির্জা আব্বাসকে কেন্দ্র করে বিএনপির উপরেও দোষারোপ করা একটি অপচেষ্টা। এবং একথাও তো আমরা জানি, ডক্টর ইউনূস সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে, নির্বাচন প্রলম্বিত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এবং তাদের এই ষড়যন্ত্রের কারণেই আবার কয়েকজন উপদেষ্টা একটি টাইম ফ্রেম বেঁধে তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন যে এই সময়ের মধ্যে নির্বাচন না হলে তারা আর পারবেন না, তারা বর্তমান সরকার থেকে পদত্যাগ করবেন। এবং যারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাইছিল, তাদের কেউ কেউ কি বিশেষ কোনো শক্তির সঙ্গে হাদি হত্যাকাণ্ডে জড়িত ছিল? অতএব মূল যে দুই আসামি ভারতে ধরা পড়ল, তাদেরকে কেন্দ্র করে যে তদন্ত কাজ সামনে এগিয়ে যাবে, নিঃসন্দেহে এর পেছনের শক্তিগুলো কারা তা অনেকাংশে বেরিয়ে আসবে। এবং আমার ধারণা এই বিষয়টি সরকার এটি নিয়ে অনেক দূর যাবে। তবে এটাও সত্য কথা, যতক্ষণ না পর্যন্ত আমাদের সাম্প্রতিক যে রাজনৈতিক সংস্কৃতি যেই আমাদেরকে যেই অভিজ্ঞতার কথা বলে, তা হচ্ছে এ ধরনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনাগুলো সংশ্লিষ্ট সরকারগুলো সবসময় নিজেদের পক্ষে কাজ করে। আমরা জানি না যে আসলে এবারও তেমনটি হবে কি না। তবে একটু আগে যেটি বললাম যে আমার ধারণা এটি নিয়ে সরকার